শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে দীপ্তি চৌধুরীর সাথে রয়েছে আপনাদের। বিগত 4 দশকের বেশি সময়ের বাস্তবতা বিবেচনায় নিলে দেখা যায় বাংলাদেশের নাগরিকরা মোটা দাগে বড় দুটি দলের সাথে যুক্ত, আওয়ামী লীগ এবং বিএনপি। কেউ নেতা, কেউ কর্মী, কেউ বা সমর্থক। সবসময় ক্ষমতার রাজনীতির দ্বৈরথে থেকেছে এই দুটি দল। বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ তাকে ক্ষমতা থেকে নামানোর সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে, নানা ধরনের আন্দোলন করেছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপিও একই ধরনের ভূমিকা রেখেছে। জামায়াতে ইসলামী সহ অন্যান্য ডান ও বামপন্থী দল আওয়ামী লীগ কিংবা বিএনপির সাথে তাল মিলিয়ে হয় ক্ষমতার স্বাদ ভোগ করেছে অথবা করেছে আন্দোলন। অবশ্য 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ে আওয়ামী লীগকে গদিচ্যুত করার ক্ষেত্রে ক্ষমতার রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে ঠিকই, কিন্তু শেষ অবধি সরকারের পতন হয়েছে ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানে। রাষ্ট্র ক্ষমতা দখলের দ্বৈরথে এতদিন কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি বিজয়ী হয়েছে, কিন্তু জনগণ কি চায়, কি তাদের আকাঙ্ক্ষা, এসব নিয়ে প্রচলিত ধারার বড় রাজনৈতিক দলগুলো কি খুব একটা ভেবেছে? 2024-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপি কি কেবল আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় শক্তি হিসেবে ক্ষমতার রাজনীতিতে সামিল হবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে জন আকাঙ্ক্ষা পূরণের এক ধরনের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, একটা পরিবেশও তৈরি হবে? সেই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এপিসোডে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি ও জন আকাঙ্ক্ষা। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব এম এ আজিজ। আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। রাজনীতিবিদদের দিয়েই বরং শুরু করে, রাজনীতি নিয়ে যখন কথা বলছি, বিভিন্ন দল নানা সময় জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। জনগণ কারা আসলে আমরা জানি না। দেখা যায় যে দল নিজে যেটা চান সেটাই সাধারণত জনগণের চাওয়া হয়ে যায়। বাংলাদেশের মানুষ আসলে কেমন রাজনীতি চায় বলে মনে করেন আপনি, মাহমুদুর রহমান? যেরকম করে বিজ্ঞানীটা করলেন, এটাতে আমি একটু আপত্তি জানাচ্ছি। প্লিজ। কেন রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা মতো একটা কিছু বানিয়ে দিল আর জনগণের উপর চাপিয়ে দিল, এরকম কাজ করে না। রাজনৈতিক দলগুলোকে তো আলটিমেটলি যদি ধরেন তার গণতান্ত্রিক দল হয়, ভোট করে, তাহলে মানুষের মেজাজ, মর্জি, পছন্দ অপছন্দ বুঝতে হয়। তাকে সমর্থন করবে কি না, তার সমর্থন পাবে কি না, তাকে বিবেচনায় রাখতে হয়। ফলে একদম ইচ্ছা চাপিয়ে দেওয়ার কাজ রাজনৈতিক দল করে না। হয় একটা কি যে ধরেন ক্ষমতা পেয়ে গেছে, যখন মনে হচ্ছে ক্ষমতাটা নিরঙ্কুশ, তখন সে নিজে তার আখের গোছানোর চিন্তা করে, সম্পদ বাড়াবার চেষ্টা করে, তখন জনগণকে কেয়ার করলে চলে না। ওইটা একটা জিনিস। ধরুন এনসিপি বলছে জনগণ সংস্কার চায়, বিএনপি বলছে জনগণ নির্বাচন চায়। মানে জনগণ আসলে কি চায় বলে আপনার মনে হয়? দুটোই সত্যি। আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, মানুষ কি ভোট চায় না? চায় তো। মানুষ কি সংস্কার চায় না? চায়। মানে রাজনৈতিক দলগুলো যখন বলছে যে এইটা মানুষ চায়, মানুষ চাই না সেটা বলছে, এইরকম খুব কম হয়। আপনি যদি কথাটা খেয়াল করে দেখেন, আমাদের একটা সাধারণ প্রবণতা আছে কি, রাজনীতিটা আমরা পছন্দ করি না। রাজনীতির মধ্যে অনেক জটিলতা আছে, কুটিলতা আছে, সেগুলো এক্সপোজড হয়ে যায়, দেখে ঘৃণার পরিমাণ বাড়ে। কিন্তু ভেতরে যে সৌন্দর্য সৌকর্য আছে, নীতিবোধ আছে, সেটা হয়তো সামনে আসে না। ওই জন্যে মানুষ ওই ভালো দিক না দেখে খারাপ দিক দেখে। যেমন যদি মনে করেন, আপনি যদি প্রশ্ন যেটা শেষে করলেন, আসলে জনগণ কী চায় সেটা কিভাবে ঠিক হবে, তো সেটার তো পথ আছে। যেমন ধরে যে সার্ভে করে না, কিছু জায়গায় সার্ভে হলো কি মানুষ ভোট চাচ্ছে কি চাচ্ছে না। প্রথম আলো করেছে, তারা দেখেছে 64% লোক এখন ভোট চায় না, বা দেখাচ্ছে যে এত % লোক খুশি। রাজনৈতিক দলগুলোর যে চিন্তা তার বাইরে, ওইটাই ঠিক কিনা সেটা প্রশ্ন না। কিন্তু এরকম করে জন আকাঙ্ক্ষা বোঝার বহু পথ আছে। রাজনৈতিক দলগুলো হয়তো ওরকম করে কোনো সার্ভে করে না, কিন্তু তাদের সার্ভে করবে কি, তাদের তো সারা দেশে কর্মীরা ঘুরে বেড়াচ্ছেই, মানুষের সাথে তাদের ইন্টারেকশন আছেই, সেটা নির্যাস নিয়ে তারা সিদ্ধান্ত করে এইটা হবে। রাজনৈতিক দল যে নির্বাচনী ম্যানিফেস্টো দেয়, ধরেন এমন একটা দাবি দিল যে মানুষ পছন্দই করে না, এরকম দাবি তারা কখনোই দেবে না। বরঞ্চ তারা এইরকম একটা দাবির কথা বলবে যাতে মানুষ পছন্দ করে। ধরেন এই যে সবশেষ দেখেছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন তারা ক্ষমতায় গেলে 1 বছরের মধ্যে কোটির উপরে লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আপনি হেসে বলতে পারেন আরে একদিন পরে এইসব কথা বলেন, কয়টা চাকরি দিয়েছেন যতদিন ক্ষমতায় ছিলেন? নিশ্চয়ই আপনি প্রশ্ন করতে পারেন। রাজনৈতিক দল ইজ লায়াবল টু আনসার, রেসপন্সিবিলিটি তার আছে। কিন্তু উনি ওনাকে যদি প্রশ্ন করেন, আমি বিশ্বাস করি তার কাছে জবাব আছে। আপনি গ্রহণ করবেন কি করবেন না তা আমি জানি না, কিন্তু উনি বলতে পারবেন এইভাবে উনি 1.5 কোটি লোকের চাকরির ব্যবস্থা করতে পারবেন। তা যদি বলতেই না পারেন তাহলে তো তার সেক্রেটারি থাকারই কোনো অধিকার নাই। একটা বানিয়ে মনের খুশি হলো আর বলে দিলেন, সেরকম করে তো বলতে পারেন না। কোনো মূর্খ রাজনীতিবিদ হয়তো এরকম বলতে পারে, কিন্তু তার জন্য তাকে কাফারাও দিতে হয়। তার মানে আপনার কথা যদি আমি সামারি করি, রাজনীতিবিদরা আসলে জন আকাঙ্ক্ষার কথাই বলেন, সেটা কোনো একটা গ্রুপ অফ পিপলের হতে পারে কিংবা সার্বজনীনভাবে হতে পারে, তাই তো? সেটা ইট মে ফল ফ্ল্যাট, ভবিষ্যতে দেখা গেল পারলেন না, কিন্তু তিনি জন আকাঙ্ক্ষাকেই তুলে ধরবার চেষ্টা করতে হবে, তাহলে তিনি পার্টি হতে পারবেন না। আজিজ, আপনার কাছে একটুখানি জানতে চাই, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন আপনি। আমি বলছিলাম যে এরকম কথা বললে আমরা হয়তো খুব কম সময়ের মধ্যে কথা গুছিয়ে আনতে পারবো। রাজনীতিবিদরাই তো আসলে মনোনয়ন দেন যে কোন এলাকার প্রতিনিধি আসলে কে হবেন, তাদের দলের হয়ে কে লড়বেন। এবং বিগত সময় আমরা যে দেখেছি টাকার জোর, লাঠির জোর কিংবা বলেন পেশির জোর, সেই সব কিছু মিলিয়ে নিশ্চিত হয়েছে আসলে কে মনোনয়ন পাবেন। সেখানে অনেক টাকার খেলা হয়েছে, কিন্তু মানে জনগণ কাকে চায় বা আমি আমার প্রতিনিধি কাকে বানাতে চাই, সেটা কিভাবে আসলে নিশ্চিত হতে পারে আমাদের নির্বাচন ব্যবস্থায়? ধন্যবাদ আপনাকে। এখানে মান্না ভাই এখন প্রবীণ রাজনীতিবিদ, তার সামনে যদিও প্রবীণ শুনতে বেশি পছন্দ করেন না মান্না ভাই, আমি জানি। ইয়াং রাজনীতিবিদ, প্রবীণ, কিন্তু আমাকে বৃদ্ধ বলতে খারাপ লাগে। প্রবীণ আর বৃদ্ধ তো একই কথা। আচ্ছা, যাই হোক, মূল কথা হচ্ছে আমাদের দেশে আপনি খেয়াল করেন সমস্যাটা কোন জায়গায়, যে আমাদের দেশে শহরের বাইরে 80% লোক বাস করে, এরাই হচ্ছে প্রকৃত জনগণ। আর বাকিরা কিন্তু সচেতন লোকের ভিতরে কিন্তু পলিটিক্সটা সাধারণ লোক গ্রামে যারা বাস করে তার অর্ধেক লোক এই দেশের কি পরিবর্তন ঘটতেছে এগুলো খেয়ালই রাখতে চায় না। 1, 2 হলো আপনি দেখেন বিএনপি সবচেয়ে বড় দল ছিল। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আওয়ামী লীগের পরে এখন এই দলে 17টা বছর নির্যাতিত হলো, কেস খাইলো, কত আয়নাঘর, কত সমস্যা, মামলা টামলা, কত কিছু হয়েছে। একটা রাজনীতিবিদ কিন্তু দল পরিবর্তন করে নাই, নিষ্ক্রিয় হয়ে গেছে। শুধু 2 জন লোক আর্মি পার্সন, একটা মেজর জেনারেল ইব্রাহিম আর হলো মেজর ওই আর কি অ্যাডভোকেট ছিলেন শাহজাহান নম্বর। এই দুইজন একজন বলে দিয়েছে আমাকে 12 কোটি টাকা অফার করছে, আর একজন বলছে আমি ঘরে ফিরে গেছি, অর্থাৎ আগে আমার জায়গায় চলে গেছি। আর কোনো 2-1জন নিষ্ক্রিয় হয়েছে। এখন এই যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিল ফেসিবাদী, ইনি যে পলায়ন করলেন, তার কোনো একজন আত্মীয় কিন্তু গ্রেপ্তার হয় নাই, তারা চলে গেছে। এই যে নেতাকর্মীদেরকে সব ফেলে রেখে গেছে, হ্যাঁ, বাকিরা যার মতো বিদেশে গেছে। এখন আপনি খেয়াল করে দেখবেন একটা সমর্থক চেঞ্জ হয় নাই, তা আপনি জরিপটা কীভাবে করবেন? প্রশ্ন এই জায়গা। অর্থাৎ মানুষ কিন্তু স্ট্যান্ড স্টিল, পলিটিক্যাল রাজনীতির প্রতি লয়্যালটি যাকে বলা হয়। অর্থাৎ দোষ হলে আমি সমর্থন উড্র করব, আর দোষ না থাকলে সমর্থন করব তা না। এখন প্রাকৃতিক নিয়মে কিছু পরিবর্তন কিন্তু আসতেছে। ধরেন 90-এর আন্দোলন, এরশাদের পতন, তারপরে আপনি দেখেন বিএনপি কিন্তু নিজের থেকে 31 দফা সংস্কার প্রস্তাব হাজির করেছে, এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীর পাওয়ার কিছু চেঞ্জ করেছে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভিতরে পাওয়ার আরও কিছু সংস্কার তারা হাজির করেছে। এখন একটা জিনিস হচ্ছে যে ধরেন এই
5ই আগস্টের পরিবর্তনের পরে এখন কিন্তু এই যে আপনার মুখবন্ধে বলছিলেন যে ছাত্ররা বিকল্প হবে কিনা, না, ছাত্ররা বিকল্প হবে না। কারণ এই যে মান্না ভাই বিরাট নেতা ছিল, ডাকসুর ভিপি ছিল, 52 সাল থেকে ওই 74 এইটার আগ পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু ছাত্র নেতারা সরকারে অংশগ্রহণ করে নাই। দ্বিতীয়ত ছাত্র নেতারা এত বিতর্কিত ছিল না, কিন্তু এই ছাত্ররা বিতর্কিত হয়ে গেছে। সুতরাং এদের দ্বারা কোনো প্রত্যাশা পূরণ সম্ভব না, এটা আগে গোড়াও বলছি, আমি আগেও বলছি। কিন্তু তখনও কি আন্দোলনগুলোর প্রত্যাশা পূরণ হয়েছে? না, আমরা যে আমি বলছি যে স্লাইড, ধরেন এই যে বিএনপি 31 দফা দিয়েছে, এখন যে পরিস্থিতি আছে আপনি যেটা বললেন টাকা দিয়ে, হ্যাঁ টাকার বিনিময়ে নমিনেশন হয়েছে, হবে, এবারেও কিছু হবে না তা না, হবে, তবে কিন্তু সৎ লোক খোঁজা হচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত হ্যাঁ পলিটিক্স বোঝে, ধরেন পলিটিক্স বোঝে, আপনি পলিটিক্স বোঝেন, আমিও বুঝি, মান্না ভাই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তিনি নেতা। তো আমার কথা হচ্ছে সৎ লোক পলিটিক্সের বাইরে হলেও যারা পলিটিক্স সম্পর্কে সচেতন তাদেরকেও বাছাই করতে পারে। সৎ লোক যদি নেতৃত্বে না আসে, অর্থাৎ সংসদে না আসে, প্রথম শর্ত হচ্ছে সৎ লোক। সৎ লোক হলেই সে কিন্তু সততা রক্ষা করার চেষ্টা করবে, একটা মানবিক বাংলাদেশের দিকে আগাবে, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র যাই বলে তখন আগাবে। কিন্তু আমার মনে হয় এই আন্দোলনটা, ছাত্রদের আন্দোলনটা, এই শিক্ষাটা একটু দিছে এবং এটা কিছু পরিবর্তন আসবে, আমরাও সেই আশা করি। মাহমুদুর রহমান মান্না, এই জায়গাটাতে আরেকটু জানতে চাইবো আপনার মতামত দুটো দিক থেকে। একটা হচ্ছে যে রাজনৈতিক গুণগত মান পরিবর্তনের জন্য, মানে রাজনৈতিক দলগুলো থেকে জনপ্রতিনিধিত্বের বেলায় যোগ্যতা এবং সততাকে প্রায়োরিটি দেয়া, ঠিক তেমনি জনগণ হিসেবে আমরা যাতে যোগ্য মানুষটিকে নির্বাচিত করি, সেই জায়গাটি নিশ্চিত করার জন্য আসলে কি করা দরকার বলে মনে করেন আপনি? মানে পরবর্তী বিষয়টা আমার কাছে খুব বেশি চিন্তার বিষয় নয়। আমি মনে করি যে মানুষ নিজে বোঝে আপনার সমস্যা কি, আপনি বোঝেন কি হলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পান, কি হলে কমফোর্ট ফিল করেন, এটাও আপনি বোঝেন। কিন্তু আমি যিনি আপনাকে প্রপোজিশনটা দিচ্ছি, আমি আপনাকে বুঝি কি না এইটা হলো সমস্যা। আমি আমারটা বুঝি, আপনারটা বুঝি কি না। রাজনৈতিক দলের কাজ হলো সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা, তার সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, তিনি সেটা বোঝেন কি না। এই পর্যন্ত এই 53 বছরে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো, আমি এক কথায় বলবো, কুড নট গো উইথ দি পিপল। এটা আমরা অনেক ঘটনার মধ্যে দেখেছি। তো ধরেন কোনো দল কি এরকম করতে পারে? যেহেতু একটা প্রাসঙ্গিকভাবে আপনি এনসিপিকে নিয়ে এসছেন, আমি কিন্তু আগে একবার বলেছি যে এনসিপি সম্পর্কে আমার বেশ কিছু রিজার্ভেশন আছে, কিন্তু এরকম নয় যে তাদের ব্যাপারে আমি একেবারে হতাশ, যে কিছু করতে পারবে না, ওটা মনে করি না। আমি প্রত্যেকের মধ্যে আশা আছে বলে মনে করি, যদি তারা প্রপারলি চেষ্টা করতে পারে। তারা একটা বিরাট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে সামনে আসছে। দিস ইটসেলফ তাদেরকে একটা বড় ধরনের ক্রেডিট দিয়েছে, প্লাস পয়েন্ট দিয়েছে। এইটাকে ধরে তারা সামনের দিকে যাবার যদি চেষ্টা করে, ধরেন যে প্রশ্নটা আপনি করলেন, আগামী নির্বাচনে যদি তারা প্রস্তাবিত নমিনেশন দিতে পারে, আর অন্য বড় দলগুলো যদি নমিনেশন দেয় যেগুলো প্রস্তাবিত, তাহলেই তারা ভালো স্কোর করতে পারবে। ধরেন সংস্কার নিয়ে যে বিতর্ক, সেই জনশক্তি আছে মনে করেন নেতা কর্মীদের? এইটা কিন্তু নির্ভর করে। মানে আমি এরকম মনে করি না যে এক বছরের মধ্যে একটা হুলস্থুল হয়ে যেতে পারে না। খেয়াল করে আমি সব জায়গায় বলি, ফ্রান্সে মাকর পার্টি ছিল 4 নম্বর, ওয়ান দি ইলেকশন, গো টু পাওয়ার। আর আমার এইখানে এমন হতেই তো পারে 1 নম্বর পার্টি নাই, 2 নম্বরে যারা ছিল তারা 1 নম্বরে আসছে, কিন্তু তারাও কি প্রস্তাবিত দেখবে মানুষ, আর কাউকে কি তারা ভাবছে এটাও দেখবে। কারণ বিরাট একটা পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তাতেও পরিবর্তন হয়েছে। এই চিন্তার পরিবর্তনের জায়গায় তারা ম্যাচিউরড ওয়েতে আসতে পারে কিনা, শব্দটা আমি আবার বলি, পরিপক্ক হিসেবে আসতে পারে কিনা, ওইটা খুব ইম্পর্টেন্ট। যদি আসতে না পারে, শুধু আবেগ দিয়ে পারবে না। আমার তাদের ব্যাপারে ক্রিটিসিজম হল যে তারা কেবল এই মানে আবেগের উপরে আসছে, রাজনীতি দিয়ে, নীতি দিয়ে, পলিসি দিয়ে এখন পর্যন্ত মানুষকে কনভিন্স করতে পারেনি, কিন্তু তাদের চেষ্টা আছে বলে আমার মনে হয়।
জনাব এম এ আজিজ, আপনার কাছে আসতে যাচ্ছে। আপনি বলছিলেন যে এই সময়টায় হয়তো আমাদের এর আগের যে আশাভঙ্গের ইতিহাস সেটার কন্টিনিউশন হবে না, একটু অন্যরকম করে হয়তো মানুষের কথা ভেবে রাজনীতিবিদরা পথ চলবেন। আবার আপনি বলছিলেন যে ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল তেমন কিছু করতে পারবে না বলে আপনি মনে করেন, কিন্তু সমগ্র রাজনৈতিক ব্যবস্থা ওই যে আওয়ামী লীগ বিএনপি যে একটা দুই দলেরই এবং বাকি যে দল আছে তারা হয়তো জোটবদ্ধ হবে, সেটা থেকে বের হয়ে কি আসলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা যাবে কিনা রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদদের মাঝখানে, যে তারা আসলে জনগণের কথা ভেবেই শুধুমাত্র পুঁজিবাদী চিন্তা বা টাকা বা ক্ষমতার দিকে না তাকিয়ে জনগণের জন্য রাজনীতি করবেন, এই জায়গায় কোনো সম্ভাবনা দেখছেন কিনা? এখন দেখেন, অনেক জায়গায় দেখেছি 500 টাকার নোট বস্তা ভরে নিয়ে লাইন করে ধরে গরিব লোককে 500 টাকা করে দেওয়া হচ্ছে, প্রার্থী তিনি হবেন। এখন তাকে যদি নমিনেশন দেন, জীবনেও দেশের চেহারা বদল হবে না। সেই লোককে তো নমিনেশন দেওয়া যাবে না, যে লোকটি টাকা দিবে না। এই জন্য এবার কিন্তু ইলেকশন কমিশনে কতগুলো নিয়ম করতেছে যে যাতে খরচ কমানো যায় ইলেকশনে। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিক, ভালো দিক। তা আমার প্রথম একটাই জিনিস যে ছাত্ররা, আমি যেটা বলেছি, আপনার শিডিউল যখন দিবেন, পর্দার জাহিরি এবং বাতুনি আছে, ছাত্ররাও কিন্তু আলাদা ইলেকশন করে ফেলবে ফাইনালি, এটা কিন্তু আমি এখনো মনে করছি না। আবার জামাত যে কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করবে না পর্দার অন্তরালে, তাও আমি ভাবছি না। ইতিমধ্যে বিএনপির সাথে যারা আছে তাদের কিছু লোককে কিন্তু অলরেডি সিগন্যাল দেওয়া হয়েছে, অর্থাৎ একটা সমঝোতার মধ্যে যেতে পারে। সংস্কারও তখন দেখবেন যে যে কথা আলোচনায় বারবার আসতেছে, ধরেন একটা অম্বুডসম্যান পদ এই সংবিধানে আছে। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এখন এই লোকটা যদি খুঁজে বার করতে পারেন, যে যে লোকটা কোনোভাবে অসৎ অন্যায়ের কাছে কোনো মাথা নত করবে না, একটি লোক, তাকে কিছু কিছু ক্ষেত্রে আপনি সুমোটো পাওয়ার দিবেন, যে রাজনীতিবিদদেরকে অ্যাকাউন্টেবল করার জন্যে ওই লোকটা এমন নির্ভরশীল হবে, এই লোকটা আছে, আমি তার নাম বলবো না, আছে, একটু বাম ঘরনার লোক, সে কাউরে, তাকে বহুত অফার দেওয়া হয়েছে, কিছুতে রাজি না, সে তাকে রাজি করেন। তো আপনি যান না তার কাছে, যান না, সে, আমি তো শুনছি সে অনেক অফার পাইছে, আপনি একটা অম্বুডসম্যান বসান। যেহেতু রাজনীতিবিদদের যারা ক্ষমতায় যায় তারাই আলটিমেটলি স্বৈরাচার হয়ে যায়, যেমন বিএনপির সংস্কারের মধ্যে আছে, সম্ভবত আপনাদের ওপিনিয়ন আছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা হবে, ভালো কথা। এখানে যাতে একক ক্ষমতার অধিকারী কেউ না হয় সেটা করেন, ইনিশিয়াল যে মৌলিক সংস্কার সেটা করেন, একজন অ্যাম্বুসমেন্ট করেন। আর আপনি এইটা একটা পদ্ধতি বার করেন বাড্ডাম ভাই, যে দুর্নীতিবাজকে আপনি চিহ্নিত করবেন, শুধু রাজনীতিবিদ নয়, পার্টি নমিনেশন দিবে, কিন্তু থার্ড আর একটা পার্টি ওই লোকটি সৎ কিনা এটা বাছাই করতে হবে। আপনি চিন্তা করেন যে এখন নির্বাচনে এই যে টাকা করি সব ভোটারদেরকে দেওয়া হয় এবং তারা রাইট মনে করে, এমন জায়গায় দেশটাকে নিয়ে যাওয়া হয়েছে যে ভোটাররা মনে করে মান্না ভাই এমপি দাঁড়াইছে, তোমার কাছে এখন টাকা চাওয়া আমার অধিকার, এই জায়গায় চলে গেছে। এখান থেকে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে। এই কারণে থার্ড পার্টি লাগবে, থার্ড পার্টি লাগবে। থার্ড পার্টি মান্না, আপনি কি মনে করেন আসলে বাংলাদেশের যে ক্ষমতান্বেষী কিংবা ধরেন একই জায়গায় মহল করে ঘুরতে থাকা যে পেশি শক্তির রাজনীতি, সেখান থেকে পরিবর্তন হয়ে জনগণের মুখাপেক্ষী হওয়ার রাজনীতিকে আসার সম্ভাবনা দেখছেন এই পট পরিবর্তনের সময়? আমি রাজনীতি করছি কেন? আপনারা তো সব সময় আশা দেখছেন, তাই তো এত বছর ধরে আশা দেখছি, তা আমি বলছি না। কেন ধরেন এই কথা বললে আমি জানি যে অনেকে আমার কথা পছন্দ করবে না, কিন্তু আমি মনে করি এমনকি যারা খুব বড় ক্রিটিক বিএনপি, যে ওকে দিয়ে কিচ্ছু হবে না,
অথচ বিএনপিকে দিয়েও কিছু হতে পারে। কেন হতে পারে? এরকম পৃথিবীতে আছে যে মানে যার প্রতি কোনো আশা করিনি তিনিও বড় আশা দেখিয়েছেন। আজকের জন্য সত্যটা কি, ধরেন ভোট হলে তারাই যাবে ক্ষমতায়, তারা কি বুঝতে পারছে না যে মানুষের মনোজগতে কত বড় পরিবর্তন হয়েছে? তার আনসার না করে তারা পারবে না। তারা যদি মনে করে আগের ট্রেডিশনালি দল চালাবে, সরকার চালাবে, সেটা পারবে না, কোনোভাবেই না। তো এইটাকেই আপনি যদি আরও সামনে নিয়ে যান, বাকিরা এই মিডিয়াগুলো যেরকম করে কাজ করছে, আমি তো এখন দেখছি এই যে আপনিও কনস্টিটিউশন নিয়ে বসে গেছেন, আপনিও দেশের ইকোনমিক প্রোগ্রাম নিয়ে বসে গেছেন। এরকম প্রোগ্রাম কখনো তো টিভিতে হতো না। পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা দেখে আমি মনে করি কতদিন লাগবে আমি তা বলতে পারবো না, দ্রুত হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু পরিবর্তনের ঢেউটা আমরাও সেই আশাই রাখতে চাই। আপনাদের মতো অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আশাতেই আমরা বাঁচি এবং যে একটা বিরাট পট পরিবর্তনের সূচনা হয়েছে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের রক্তের বিনিময়ে, সেই সুযোগটি আমরা কেউ হারাবো না, সেই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।